বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই স্বাগত আজকের একটি নতুন ভিডিওতে। আজ আমরা কবিগুরুর গীতাঞ্জলি 18 নিয়ে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। ফার্স্ট অফ অল আমরা কবির সম্বন্ধে দু চার কথা জেনে নেব সংক্ষিপ্ত আকারে। বাংলা সাহিত্যে তথা বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ভারতীয় কবি, যিনি বহুমুখী প্রতিভার অধিকারী। একধারে তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, অন্যদিকে ছিলেন শিক্ষাবিদ এবং দার্শনিক। 1910 সালে তিনি তার কবিতা সংকলন গীতাঞ্জলি প্রকাশ করেন, যা অত্যন্ত সতেজ, সংবেদনশীল এবং সুন্দরভাবে ছন্দবদ্ধ ছিল কবিতাগুলি। পরবর্তীতে তিনি বাংলা গীতাঞ্জলির কিছু কবিতা এবং তার অন্যান্য মৌলিক বাংলা কবিতা ইংরাজিতে অনুবাদ করেন এবং 1912 সালে তা প্রকাশিত হয়। ইংরাজি অনুবাদ ব্রিটিশ পাঠকদের মুগ্ধ করে এবং 1913 সালে তিনি প্রথম নন ইউরোপিয়ান হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই গীতাঞ্জলি রচনার জন্য। তো গীতাঞ্জলি 18 এই কবিতার বিষয়বস্তু কি না, কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে তিনি যেন তাকে ত্যাগ না করেন এবং ঈশ্বরের সঙ্গে যোগদানের অনুমতি দেন। এটি অনুভূতির একটি চমৎকার গীতিময় প্রকাশ, অর্থাৎ এটি একটি লিরিক্যাল পোয়েম, যা ঈশ্বর থেকে দূরে থাকাকালীন অবস্থায় একজন মানুষ যে বিচ্ছিন্নতা অনুভব করে, এখানে ঈশ্বর কবির একমাত্র বন্ধু এবং একমাত্র ভালোবেসে হিসাবে দেখানো হয়েছে, অর্থাৎ এই কবিতায়। তাই কবি ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য অস্থির। যেমন একজন প্রেমিক তার ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করার জন্য অস্থিরতা বোধ করেন, ঠিক সেরকমই মেঘের চিত্রকল্প কবির অনুভূতিতে বিষণ্ণতা এবং বিচ্ছিন্নতার অনুভূতি যোগদান করেছে, অর্থাৎ যোগ করেছি, সেটা বলি বেটার। এবার আমরা চলে আসবো কবিতার লাইনগুলিতে। ক্লাউডস হিভ আপন ক্লাউডস অ্যান্ড ইট ডার্কেন্স। মেঘের উপর মেঘ জমতে থাকে, অ্যান্ড ইট ডার্কেন্স, আর অন্ধকার নেমে আসে। আহা লাভ, ওয়াই ডোস্ট দাও লেট মি ওয়েট আউটসাইড অ্যাট দ্য ডোর অল অ্যালোন। আহা ভালোবাসা, তুমি কেন আমাকে দরজার বাইরে একা অপেক্ষা করতে দিলে। তো এই লাইন দুটি যদি বিশ্লেষণ করা হয় তো ওটা কীরকম দাঁড়ায় না, কবিতার শুরুতেই কবি আসন্ন ঝড়ের প্রতীক হিসাবে আকাশকে অন্ধকার করে দেওয়া যে মেঘের পঞ্জীবিত ঘনঘটা তার বর্ণনা করেছেন। এই চিত্রকল্পটি কবির অভ্যন্তরীণ অস্থিরতার প্রতিফলন, যা একটি বিষণ্ণতা সৃষ্টি করেছে কবির মধ্যে। এই যে কবিতায় লাভ শব্দটি ঐশ্বরিক বা প্রিয়জন হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে, অর্থাৎ এটাকে ডিভাইনিটি অথবা পার্সোনাল লাভ হিসাবেও মনে করা হয়ে থাকে। তো ঈশ্বর বা ভালোবাসার মানুষকে উদ্দেশ্য করে কবি প্রশ্ন করলেন, কেন তাকে দরজার বাইরে একা অপেক্ষা করতে হচ্ছে। এই যে অপেক্ষা, এটি গভীর আকাঙ্ক্ষা এবং বর্জন বা ত্যাগের অনুভূতি জাগিয়ে তোলে, যেন সে কোনো প্রতিক্রিয়া বা স্বীকৃতির জন্য আকুল। অর্থাৎ কবি কোনো কিছু জন্য আকাঙ্ক্ষা করে রয়েছেন, সেটাই বোঝানো হয়েছে এই লাইন দুটির মধ্য দিয়ে। ইন দ্য বিজি মোমেন্টস, পরবর্তী লাইনগুলি, ইন দ্য বিজি মোমেন্টস অফ দ্য নুনটাইড ওয়ার্ক আই অ্যাম উইথ দ্য ক্রাউড।
ইন দ্য বিজি মোমেন্টস, ব্যস্ত মুহূর্তগুলিতে, কোন সময় অফ দ্য নুন টাইড, দুপুরবেলা। এখানে নুন টাইড বলতে বিজি ডে টাইম অর্থাৎ দুপুরের কথা বলা হয়েছে। আই অ্যাম ওয়ার্ক, আই অ্যাম উইথ দ্য ক্রাউড। দুপুরে কাজের ব্যস্ত মুহূর্তগুলিতে আমি যখন মানুষের সঙ্গে থাকি। বাট অন দিস ডার্ক লোনলি ডে ইট ইজ অনলি ফর দি দ্যাট আই হোপ। কিন্তু এই অন্ধকারাচ্ছন্ন একাকী দিনে আমি শুধু তোমারই অপেক্ষা করি। এখানে দি অর্থে ইউ বোঝানো হয়েছে। আমি তোমারই আশা করি বা তোমারই অপেক্ষা করি, তোমার আশা করি। তো ব্যস্ত দুপুরের সময় কবি কী করেন? লোকজন দ্বারা বেষ্টিত থাকেন কাজে, এবং কাজে কি হয়, দৈনন্দিন যে তিনি কাজে ব্যস্ত থাকেন, এর থেকে বোঝা যায় যে কর্মব্যস্ততা এবং প্রতিদিনের কাজের সময় তিনি মানুষের ভিড়ে একান্ততার অনুভূতি অনুভব করেন। তবে এই অন্ধকার এবং একাকী দিনে তার একমাত্র আশা তার প্রিয়জনের উপস্থিতি। তো এখানে একটা কবি কন্ট্রাস্ট এনেছেন কিসের মধ্য দিয়ে? এই যে একাকিত্বর আকাঙ্ক্ষা তীব্রতর করে তুলেছে কোনটার মধ্য দিয়ে? তিনি যে দিনের বেলায় মানুষ দ্বারা বেষ্টিত থাকেন এবং এই যে অন্ধকারচ্ছন্ন দিনে তিনি একলা, এটার মধ্য দিয়ে। তো তার একাকিত্বের যে আকাঙ্ক্ষা তাকে তীব্র করে তোলে, তাকে তার মানসিক বা আধ্যাত্মিক শূন্যতা সম্পর্কে আরও সচেতন করে তোলে। চলে যাব পরবর্তী লাইনগুলির দিকে। ইফ thou show'st me not thy face, if thou leav'st me wholly aside, I know not how I am to pass these long rainy hours. If thou show'st me not thy face, যদি তুমি আমাকে তোমার মুখ না দেখাও। If thou leav'st me wholly aside, যদি তুমি আমাকে সম্পূর্ণভাবে একপাশে রেখে দাও। I know not, আমি জানি না। How I am to pass these long rainy hours, আমি কিভাবে এই দীর্ঘ বৃষ্টির সময় কাটাবো। কবি এখানে সম্পূর্ণভাবে পরিত্যক্ত হওয়ার আকাঙ্ক্ষা করেন। যদি তার প্রিয়জন তাকে তার মুখ না দেখায় বা তাকে অস্বীকার করে, তাই তিনি ভাবছেন যে কিভাবে তিনি দীর্ঘ বৃষ্টির সময় সহ্য করবেন। রেইনি আওয়ার্স বলতে বা এই ফ্রেজটার মধ্য দিয়ে কবি দুঃখ, অপেক্ষা ও অনিশ্চয়তা ভরা যে ধীরগতি সময়ের প্রতীক হিসাবে তুলে ধরেছেন। এটি কবির গভীর মানসিক এবং আধ্যাত্মিক যন্ত্রণাকে আরও তীব্র করে তোলে। তিনি সংযোগ চান, কিন্তু বিচ্ছিন্নতা বা বিচ্ছিন্ন বোধ করেন। শেষ দুটি লাইন। I keep gazing on the far away gloom of the sky. আমি আকাশের বিষণ্ণ দূরবর্তী আকাশের দিকে তাকিয়ে থাকি বা অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে থাকি। অ্যান্ড মাই হার্ট ওয়ান্ডার্স ওয়েলিং উইথ দ্য রেস্টলেস ওয়াইন্ড। এবং অস্থির বাতাস, আমার হৃদয় অস্থির বাতাসের সঙ্গে কাঁদতে কাঁদতে ঘুরে বেড়ায়। তো এখানে কবি বাহ্যিক জগতের যে বিষণ্ণতার সঙ্গে নিজের অভ্যন্তরীণ দুঃখ এবং সীমাহীন মানসিক যন্ত্রণাকে সংযুক্ত করে অনুভব করেছেন। এখানে আকাশ কেবল একটি প্রাকৃতিক দৃশ্য নয়, বরং তা বিশালতা, শূন্যতা এবং গভীর এক বিষণ্ণতার প্রতীক। কবি সেই অসীম শূন্যতার দিকে তাকিয়ে নিজের ভিতরের যে শূন্যতা সেটা অনুভব করেছেন। আর কি? ওয়েলিং ওয়ান্ডার্স ওয়েলিং উইথ দ্য রেস্টলেস মাইন্ড। তো এই যে রেস্টলেস মাইন্ড কেন? বাতাস হলো গতিশীল এবং অস্থির। হৃদয়কে সেই বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে যা কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়াই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং হাহাকার করছে। এটি হৃদয়ের তীব্র যন্ত্রণা, অর্থাৎ কবির হৃদয়ের তীব্র যন্ত্রণা, অস্থিরতা এবং গভীর শোকার্ত অবস্থাকে প্রকাশ করে, যা কোনো কিছুতেই শান্ত হতে পারছে না। তো এই ছিল আমাদের আজকে কবিতার বিষয়বস্তু বা আলোচনাটি যদি তোমাদের কাছে ভালো লাগে বা এফেক্টিভ বলে মনে হয়, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।